আপনি দেখেন এই জায়গার আমার কি অবস্থা, কেমনে পুজ বের হইতেছে দেখেন। ডক্টর ইউনূস স্যারের সাথেও তো আমাদের সাক্ষাৎকার হইছে, উনি তো বলছে আমাদেরকে ভালো ট্রিটমেন্ট দিবে, ভালো ইয়া করবে, কই আজকে তো খোঁজ রাখে না। ওই যারা দল করে, যারা ইয়া করে, যারা পাও চাটতে পারে, তারাই বাহিরে যাইতেছে, তারাই সুচিকিৎসা পাইতেছে, তারাই অনুদান ভালো পাইতেছে। যে বাইরে আমরা বাসায় পয়সা পড়তেছি তাদের তো খোঁজ খবর রাখে না। আমরা জুলাই যোদ্ধা, নিজের কাছে এখন কইতে খারাপ লাগে যে একজন আপনারা আমি বলবো যে আমি জুলাই যোদ্ধা, আপনি যদি আমাকে একটা খারাপ কথা বলেন। এখন আমার জুলাই যোদ্ধা ভাই আরেকজন অপরাধ করছে, সেই দোষ যদি আমার উপরে আপনি দিয়ে আমার ট্রিটমেন্ট বন্ধ করে দেন, তাহলে আমি কোথায় যাবো বলেন? আপনার সুবিচার বা বিচারের সাবজেক্ট তো পরে আসে। বিচার আমার আশা, আমি এই একটা মামলা করছি, 37 জন আসামি 100 অজ্ঞাত। আমার মামলার আসামি আমি নিজের হাতে, ছাত্রলীগের পোলাবেন মানে পরদিহি এলাকার ভিতরে চাঁদাবাজি বা মানুষের ফিটিং টিটিং দেয়, আমি নিজে হাত দিয়ে ধরা দিছি। 1 সপ্তাহ পরে জামিন পেয়ে গেছে। কিভাবে জামিন পেয়েছে কোন? আপনারা আজকেও ডাক্তার দেখে যেতে বলছিল, কালকের এদের 2টা বন্ধু যেতে পুইছি বুঝছি টিস্যু দিয়া। 2টার পরে এই যে কি করবো, গামছা টামছা লাগাই না করছে, তবু ওই জায়গায় এমনি গামছা পেছে শুয়ে আসলাম যে পুইস পড়লে গামছার ভিতরে পড়বো, বিছনার ভিতরে পড়বো না। তা আমাদের খোঁজটা কে রাখে কোন? যারা জীবন দিয়ে খুন ঝরিয়ে নতুন স্বপ্ন দেখায়, তাদের পাশে প্রাচীর হয়ে থাকবো আমরা সবাই। জাগ্রত জুলাই আশা জাগায়, স্বৈরাচার আসতে দেবে না আবার এ বাংলায়। জাগ্রত জুলাই আশা জাগায়, ফেসিবাদের ঠাঁই হবে না নতুন এ বাংলায়। আসসালামু আলাইকুম। হ্যাভেন টিভি আয়োজিত জাগ্রত জুলাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা। দর্শক, একটি অভ্যুত্থান, স্বাধীনতার জন্য সংগ্রাম, স্বৈরাচারের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম, বাক স্বাধীনতার জন্য সংগ্রাম, বাংলাদেশের ইতিহাসের নতুন একটি অধ্যায়। আর ইতিহাস যারা রচনা করেছেন তেমন একজন নায়ককে নিয়ে এসেছি আমাদের আজকের স্টুডিওতে, একজন জুলাই যোদ্ধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়েজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফয়েজ ভাই, আপনি কি স্টুডেন্ট না পেশাজীবী? পেশাজীবী। যখন এই যে জুলাইয়ের যুদ্ধ চলছিল তখন কি আপনি পেশাজীবী ছিলেন? কি কি হারিয়েছেন আপনি এই জুলাইয়ে, বলেন তো একটু। জুলাইয়ে বলতে আমার ডান পাশের যে চোখটা, হ্যাঁ, এটা ড্যামেজ হয়ে গেছে, নাকে হাড় নাই, চাপার হাড়গুলো যা আছে সবই ভাঙা। বেশি হাও করতে পারি না, একটা স্বাভাবিক মানুষ যতটুকু হা করতে পারে আমি তাও করতে পারি না। আমরা তো উপর থেকে মোটামুটি ভালোই দেখতেছি, ভিতরে যা আছে সবই নকল। ধরতে গেলে এগুলোতে সব টাইটানিক প্লেট আর হলো গিয়া বায়োমেট্রিক হাড্ডি যেটা বলে, আচ্ছা, ভিতরে এটাই সব কিছু লাগানো। আচ্ছা, চাপার এই সাইডটা যা আছে, নাকের এই দিকের থেকে ধরে যা আছে সবই নকল। ফয়েজ ভাই, আপনার যদি কষ্ট না হয় আমরা কি একটু দেখতে পারি? যদি চশমাটা খুলে দেখান আমাদেরকে। অবশ্যই দেখাতে পারি, আপনাদের ভালো নাও লাগতে পারে, খুব খারাপ দেখা যায় না, আপনি জুলাই একজন যোদ্ধা, আমাদের খারাপ লাগবে না। আপনার এদিক দিয়ে এখনো পুঁজ বের হইতাছে, আপনাকে যদি চাই এটা খুলেও দেখতে পারেন। মানে এখনো পুঁজ বের হয়? জি দেখেন, মানে এখনো কি, মানে আপনার চিকিৎসারতই আছেন? জি দেখেন। আল্লাহু আকবার। এই চোখটাই কি দেখেন আপনি? না, এই চোখ পুরো ড্যামেজ হয়ে গেছে। ফুল ড্যামেজ, কিছুই দেখেন না? জি না। এখানে অপারেশন কতবার হয়েছে? আমার মূলত চোখের ভিতরে একবারই রেটিনার অপারেশন হয়েছে, তারপরে চোখের সাইডে এই পর্যন্ত আপনার প্লেট লাগানো সহ হয়ে গেছে প্রায় 8-9 বার। 8-9 বার অপারেশন হয়েছে? জি। তো এখন তো চোখকে বাঁচানো যাবে না, তাহলে এখন কিসের চিকিৎসা চলছে মূলত? এখন মূলত যে আমার এই যে ইনফেকশনটা হইতেছে বারবার, কি কারণে হইতেছে, ভিতর থেকে কেন ভিতর থেকে বারবার ইনফেকশন হচ্ছে, এই পর্যন্ত 8বার হয়ে গেছে ইনফেকশন, তো কেন বারবার ইনফেকশন হইতেছে এইটাই ডাক্তাররা আমাকে ভালো করে বলতেছে না। ফার্স্ট ভাই, সবাই তো স্টুডেন্টরা নেমেছিল তাদের কোটার জন্য মূলত আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল। আপনি তো আসলে স্টুডেন্ট না, আপনি কিসের জন্য নেমেছিলেন বলেন তো? আমি স্টুডেন্ট না ঠিক আছে, কিন্তু আমারও তো ভাই আছে একটা স্টুডেন্ট, আমারও একটা মেয়ে আছে, ভবিষ্যতে ওরও তো পড়তে হবে, তো সেই হিসাব করে নামছি। যদি আমার মেয়েকে ধরেন আমি কষ্ট করে ভালো একটা ডিগ্রি নিয়ে দিলাম, কোটার জন্য তো আমার মেয়েরও চাকরি হবে না, এই জন্যই নামা। এই জন্যই নাম।
আমরা যদি সেদিনকার ঘটনাটা একটা শুনি আপনার মুখে, কিভাবে গুলিবিদ্ধ হলেন? তখন মেবি বিকাল 4টা বাজে। কয় তারিখে এটা? এটা হলো 20 জুলাই। 20 জুলাই বিকাল 4টা বাজে আমি বাসা থেকে এলাকার ভিতরে ঢুকছি। ঢোকার পরে সবাই বলতেছে কি যে রাস্তার উপরে যাইস না, ওই জায়গায় গোলাগুলি হইতাছে। আপনি স্থান বলছিলেন সাইনবোর্ড? না, ওটা চিটাগাং রোড, রাজ বাংলা ব্যাংকের সামনে থেকে প্রথম আমি উঠি। ওকে। তো উঠার পরে ওই জায়গায় আমার আরো ইচ্ছুক জাগে যে না আমি যাবো ওই জায়গায়, কেন এমন হইতাছে একটু দেখে আসি। এর ভিতরে আমি আপনার 15-16 তারিখ 17 তারিখ মাঝামাঝি একটু গেছি, যে সময় দিয়ে আবার আইসা পড়ছি, মানে কাজের ফাঁকে ফাঁকে। তো যাওয়ার পরে আবার এর ভিতরে একজন আমাকে ফোন দেওয়া বলে যে তোর ভাই তো গুলিবিদ্ধ হয়েছে, চালু যা, তোর ভাইয়ের ডেড বডি রাস্তায় পড়ে আছে। তো আমি দৌড়ে গেছি, যা দেখি শুধুই আর কি আরেকজন মারা গেছে, মনে হবে যে আমার ভাই। তো আমার ভাইকে আমি রাস্তায় পাওয়ার পরে ওকে আপনার ভাই কি আন্দোলনরত ছিল? হ্যাঁ, আমার ভাই আন্দোলনরত ছিল। তো আমার ভাইকে বললাম তুই বাসায় চলে যা। তো বলতেছে আচ্ছা আমি যাব। কোন ক্লাসে পড়ে ও? হলো গিয়া আপনার মাত্র আপনার হাবিজিতে উঠছে, ও মাদ্রাসার স্টুডেন্ট। আরেকটা ভাই আছে আমার, ও আর কি ও কোনো পড়ালেখা করে মানে কোরআনে হেফজ করছিল। জি জি। আচ্ছা, সেও আন্দোলনরত ছিল। তারপরে তো পরে ওকে দোনোভাই কি দেখলাম যে দোনোভাই সুস্থ আছে। তো ওদেরকে বললাম তোরা নাইমা যা। পরে দোনোভাই বলতেছে তাহলে তুমি কোথায় যাইতেছো, তুমিও বাসায় এসো আমাদের সাথে। তো বললাম তুই যা, আমি আইতাছি। এটা বইলা রাস্তায় উঠলাম পুলিশের সাথে। এর ভিতরে আপনার ডাচ বাংলা ব্যাংকে আগুন লাগাই দিচ্ছে। ওই জায়গায় হসপিটাল ছিল, হসপিটালের থেকে আপনার মনে করেন রুগীরা বাইরে হয়ে, বাচ্চারা সুদ্ধা রুগী আছে, চিল্লাচিল্লি করতেছে। তো এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে যেই কোনো এক পক্ষ তো আগুন লাগেছে অবশ্যই। তো ওই জায়গায় যত হসপিটাল আছে, মানুষজন আছে, স্বাভাবিক হেল্প তো করতে হবে। এমন এক পর্যায়ে গেছে আমরা যে মানুষ বাঁচাতে যাবো, পুলিশ ডাচ বাংলা ব্যাংকের উপরের থেকে মনে করেন গুলি করতেছে যে আমাদেরকে ওই জায়গায় উঠতে দিব না, কেউকে বাঁচাতে দিব না। মানে এমন ভাবে পুলিশ একটা অ্যাকশন নিতেছে। এর ভিতরে ফায়ার সার্ভিস আসলো। ফায়ার সার্ভিসের সাথে সাথে আপনার মনে করেন 30 থেকে 40টা একটা পুলিশের ফোর্স আসলো। আসার পরে আপনার মনে করেন ওরা আর কি ওদিক থেকে আসার আর কি ফায়ার সার্ভিস আসার আগের থেকে ওরা আসতেছে আর গুলি করতেছে, হ্যাঁ ক্লিয়ার করতেছে রাস্তা। তো ওই জায়গায় তার আমরা পুলিশ মারতে যাই, আমরা সাধারণ মানুষ যারা আটকে আছে বিল্ডিং এর ভিতর তাদের বাঁচাতে গেছিলাম। মানে রোগী বা রোগীর অ্যাটেন্ডেন্টকে বাঁচানোর জন্য গিয়েছিলেন। তো এর ভিতরে মনে করেন ফায়ার সার্ভিস নিয়ে সবাইকে ডাচ বাংলা ব্যাংকের উপরে যে পুলিশগুলো ছিল তাদেরকে নামায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এতক্ষণ তো সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেট মারছে, তারপরে শুরু হলো মনে করেন আপনার সব রিয়েল বুলেট মারতেছে, AK-47 দিয়ে ডাইরেক্ট গুলি করতেছে, চাইনিজ রাইফেলও আছে। তো এর এক পর্যায়ে মনে করেন যখন রাস্তায় উঠি আমরা আবার 6-7 জন একসাথে উঠার পরে আর কি মনে করেন একটা ভাই মারা যায়। মারা যাওয়ার পরে আর কি ডাইরেক্ট পুলিশ যে গুলি করছে ডাইরেক্ট কপালের এই বরাবর লাগার পরে জায়গায় ডেড হয়ে যায়। মানে এটা কি আপনার সামনেই? আমার সামনেই। তো আপনার পরে চিন্তা করলাম যে আর একটু যাওয়ার পরে যখন ডাচ বাংলা ব্যাংকের পারানোর পরে সৌদি বাংলা আছে, সৌদি বাংলা মার্কেট এখনো হয় না, হইতাছে। তো ওই জায়গায় যাওয়ার পরে দেখি আরেকটা ভাই ডেড, মানে রাস্তায় পড়ে আছে, পোলাবেন ধরতেছে, আমিও সাথে ধরে একটু নামাইলাম। তারপরে চিন্তা করলাম যে আজকে হয় পুলিশে মারবো না নিজেরাই মরে যাবো। একটা মানে নিজযোগ্য ভিতরে একটা ইয়া করলাম। তার ভিতরে পুলিশ আবার দৌড়ে আমাদেরকে অনেকখানি নিয়ে যাওয়ার পরে একটা ভার্গারের গাড়ি আছে ভাঙাচুরা, তো ওই জায়গায় রাবার বুলেট মারলে কি হয়, টিন তো পাতলা তবু আসে না আর কি, শরীরে লাগে না বুলেটটা। তো এর ভিতরে 3 জন আর কি 6 জনে মিলা 3টা বস্তা ইটের বস্তা নিয়ে আর আমরা সবাই মিলা 20-30 জনে মিলা ওই গাড়িটা ঢাকাইতেছে আর আমরা পুলিশরা আস্তে আস্তে ঢিলাইতেছি আর পিছের দিকে নিতেছি। তো এর ভিতরে পুলিশ আর কি রাস্তার ওই পাশে আর এই পাশ, তো ওই পাশের থেকে ইয়ে করলে যেমন বর্তমানে যে ডাইরেক্ট রোডের জন্য যে বড় বড় আইল্যান্ড গুলা দিছে, এগুলার জন্য গুলি করলে কি হয় আমাদের শরীরে লাগে না, ওই আইল্যান্ড ভেদ করে আরেক আইল্যান্ডে গিয়ে শেষ। তো পুলিশ এর ভিতরে একটা টিয়ার শেল মারলো। মারার পরে আপনার মনে করেন যে ফুটওভার ব্রিজ আছে চিটাং রোড, ওই ফুটওভার ব্রিজের উপরে ওঠার পরে আপনার মনে করেন খালি একটা শব্দ শুনলাম আমি, একটা টিয়ার শেল ফাটলো, সাউন্ড গ্রেনেড ফাটার শব্দটা শোনার পরে আমার লাগলো কান দিয়া জানি এদিক দিয়ে কি একটা গেল। যার পরে দেখি এখানে আপনার আমার রক্ত পড়তেছে। তো কানটা এইভাবে ধইরা খালি এইভাবে উপর দিকে করে তাকাইছি আর সাথে সাথে একটা কি জানি আমার চোখ দিয়ে গেল, আমার আর সেন্স নাই। তো আমার প্রায় 5 থেকে 10 মিনিট পরে জ্ঞান আসে। আসার পরে দেখি আমার চারপাশে লাশ, আমি লাশের মাঝখানে পড়ে গেছি। নিজেকে আবিষ্কার করলেন লাশের মাঝখানে? কোথায় এটা? এটা হলো আর কি রোডের মাঝখানে, চিটাগাং রোড, যে চিটাগাং রোড আছে খানকা মসজিদ, ওই মসজিদের আর কি সোজা একদম রোডের মাঝখানে, ওই জায়গায় মুক্তি সরণি আছে, ওই মুক্তি সরণি ওই জায়গায় মাঝখানে আমি
নিজেকে আবিষ্কার করলাম যে ওখানে আমি সব লাশ আছে আরো পড়ে রয়েছে, লাশের মাঝখানে আমি পড়ে রয়েছি। কতগুলি লাশ ছিল প্রায়? এই প্রায় 6-7টা লাশ আরো পড়ে আছে, এর মধ্যে এর ভিতরে আমি আছি। তারপরে এর ভিতরে অনেক গুলিবিদ্ধ আছে, মানে পায়ে গুলি খেয়েছে বা হাতে গুলি খেয়েছে। তো আমি একটা আমার সাথী আন্দোলনে ছিল, তো আমার বন্ধু বান্ধব অনেকে ছিল, কিন্তু কে কোথায় চলে গেছে আমি নিজেও বলতে পারি না। তো আমি ওখানে যাওয়ার পরে ওই আর কি একটু ওঠার পরেই আমি বলতেছি যে কি আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তবে আমি কি, মানে আমার নিজে বলতেছি আর কি, মাথায় হাত দিতেছি যে আমার রক্ত কোথা থেকে বেরিয়েছে। তখন আমার আস্তে আস্তে এই পাশ পুরো ডাইন সাইড আস্তে আস্তে অবশ্যই যেতেছে। আচ্ছা। তো পরে আমি একজনকে বলতেছি মামা আমাকে একটু ধরস না আর কি, ওরা আমি মামা বলে ওর নাম হলো তরুণ। তো বলতেছে মামা আমার তো পায়ে গুলি লাগছে, আমি ধরবো কেমনে। তা মানে যার কাছে হেল্প চাচ্ছেন সেও গুলি, তার ভিতরে আবার যেই আর কি ধরতে আসবে, আমাকে ধরতে আসবে, তাকে মানে ডাইরেক্ট গুলি লাগতেছে, সেও ডেড। কেউ আর ডরে ধরতে আসতেছে না, ওই শেল্টারের মাঝখানে পলাই আছে সবাই, বা কেউ শুয়ে আছে রাস্তায়, ঠিক আছে, যাতে গুলি করলে শরীরে না লাগে। তো এর ভিতরে যেই ধরতে আমাকে 2-3 জন এমন হয়েছে, ধরতে আইলে গুলি করতেছে, জায়গায় ডেট হয়ে যেতেছে। এগুলো দেখার পরে আরো আমার মানে আমি তখন তো মনে করছি আমি আর বাঁচবো না। মানে আপনার যখন হেল্প চাচ্ছেন তখন আপনার আশেপাশ থেকে মানে গুলি লাগতেছিল, যেই আসতেছে তাকেই গুলি করে ফেলে দিচ্ছিল, পুরো এম করে রাখছে, যেতগুলো গুলি করতেছে সব একদম মাথা বরাবর, মানে একেবারে কপালের মাঝখানে হেডশট, সব হেডশট। তো এর ভিতরে আমি আর কি যেটাই হয় আর কি, চান্স যদি সুযোগ পাই আল্লাহর কাছে দোয়াটা পড়া মাপটাপ চায় যে আল্লাহ আমি যা করছি আমাকে মাফ করে দিয়েন। মানে ওই মুহূর্তে মনে হচ্ছিল যে হয়তোবা কিছুক্ষণ পরেই আমি মারা যাবো, আমার একটু পরে সেন্স আসতেছে আর যাইতেছে। আচ্ছা। মানে পরে আমি কি করবো এর ভিতরে ভাবতে হঠাৎ আমি বুঝি আমি আবার অজ্ঞান হয়ে গেছি। আমি বুঝলাম আর কি, যখন আমি অজ্ঞান হইতেছি মনে হয় যে শেষ আর বোধ হয় দেখবো না পৃথিবী। তার ভিতরে আবার 2 থেকে 3 মিনিট হবে, এর ভিতরে আবার কে জানি শরীর ধরার পরে আবার জ্ঞান ফিরে গেছে। জ্ঞান ফেরার পরে আমি বলতেছি আল্লাহর কাছে, আল্লাহ আমি যাতে এখনো বেঁচে আছি, আমার একটা ছোট মেয়ে আছে, এই মেয়েটার জন্য মনে হয় এখন আমার বাঁচায় রাখছো। যদি আল্লাহ আমাকে বাঁচাইতে হয়, আল্লাহ আপনি আমাকে এতটুকু পরিমাণ শক্তি দেন যাতে আমি এই আইল্যান্ডগুলো পার হয়ে এলাকার ভিতরে অন্তত পক্ষে ঢুকতে পারি, কেউ যাতে আমার সহযোগিতা করতে পারে। তো আল্লাহর কি হুকুম, আমি একটু চেষ্টা করার পরে আপনার যদি বিশ্বাস করেন আমার শরীরে এতক্ষণ শক্তি ছিল না, এত পরিমাণ শক্তি এলো যে আমার এই সাইড কাজ করে না, তবু আমি আপনার রাস্তাতে একটু উইটা হালকা যখন দাঁড়াইছি দেখে আমাকে এম করে এখনো গুলি করতেছে। আমার মনে হইতেছে আমার এদিক যা যেতেছে এদিক যেতেছে, কিন্তু আমার শরীরে লাগতেছে না, আল্লাহ পাক আমার বাঁচা রাখতেছে। তো আমি এই বাম হাত দিয়া এই আইল্যান্ডে এমনি ধইরা অনেক কষ্ট কইরা ধইরা এমনি ইয়া করে রাস্তার ভিতরে পল্টি খেয়ে রাস্তার মাঝখানের যে ডিভাইডার, হ্যাঁ এই ডিভাইডারটা পার হয়ে নিচে পড়ছি, পইরা আর কি আরো ব্যথা পাওয়ার পরে যেমন মানে লড়তে চড়তে পারি না, তবুও মনে করেন আপনার কোন রকম আইল্যান্ড ধরে দাঁড়ানোর পরে দেখি আবার গুলি করতেছে, তখন ডরে শুয়া রাস্তার ভিতরে এমনি পোল্টি খেতেছি, ঘুরিতে আপনার প্রায় মনে করেন আপনার কতটুকু প্রায় হাফ কিলোর মতো যাওয়ার পরে আপনার ওই জায়গায় একটা নাবগাড়ির স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডের ওই জায়গায় দাঁড়াইলাম। একটা ভাই আমাকে ধইরা দাঁড়া করাইলো, এর ভিতরে কেউই ধরতে চাইতেছে না। আপনার আমলিকের পোলাবেন বলতেছে যারাই ধরবি এদেরকে হসপিটাল নিবি, তাদেরকে কি মেরে ফেলবো খবর। মানে আপনি গুলি খাওয়ার পরে যে মানে গড়িয়ে গেলেন, যেই জায়গাটা গেলেন ওখানে ছিল আওয়ামী লীগ? ওখানে আওয়ামী লীগ ছিল না, ওখানে সাধারণ মানুষ ছিল, কিন্তু তার উপরে বিল্ডিং এর উপরে তার আগেই নিচে বইলে গেছে যে আন্দোলনে যারাই আহত হইব, কেউ কি যদি দেখছি যে ওদেরকে ধরে হসপিটাল নিচ্ছে, তার অবস্থা খারাপ আছে, আগে থ্রেট করে গিয়েছে। তার ভিতরে আমি একটু পিছনে যাই, যেমন আপনার মনে করেন 18 জুলাই আর কি 18 তারিখে যেমন মনে করেন আপনার যে আমার ভাই ব্রাদার যারা আন্দোলন করছিল, তো ওরা এক পর্যায়ে আমাদের যে এলাকার যে কমিশনার আছে বাদল কমিশনার, তাদের যে গুন্ডা বাহিনী আছে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, এগুলা নিয়ে আর কি ওদেরকে মারতে আর কি আমাদেরকে মারতে এক পর্যায়ে রাস্তায় আসে। তার ভিতরে উনি দৌড়ানি খেয়ে চলে যায়। ওখানে ওনারা আসছে প্রায় 500-র মতো, আমরা প্রায় রাস্তায় লোক ছিলাম প্রায় 6-7 হাজারের উপরে তখন সেই টাইমে। তো ওই গ্রুপের ঢাকা দেখে উনি কি চলে যায়। এর ভিতরে একটা ছেলে আর কি ওই গ্রুপেরই ভালোই আহত হয়। তারপরে যখন আমরা এই আর কি এলাকার ভিতরে ঢুকি, সবার মুখ চিহ্না রাখছে আমরা, কারণ এলাকায় থাকি, এলাকা ছেড়ে যেমন কমিশনার বাড়ির আপনার প্রায় মনে করেন 4-5টা গলির পরেই আমাদের সবারই বাসা। তো এখানে যারা ছাত্রলীগের ছিল, যুবলীগের ছিল, ওরা কি করতো, ওই যে আপনার মনে করেন নামার পরে সবার গলার ভিতরে রান দাও, তারপরে সুইচ গিয়ার, চাবাড়ি, চাইনিজ কুড়াল ধইরা বলতেছে এখন যদি তোকে মেরে ফেলি তোকে কোনো আব্বাই বাচ্চাই বক। আচ্ছা।
তো বলতেছে এর ভিতরে আমি চলে গেছি, আমার ভাই ব্রাদারে ধরছে। তো এর ভিতরে কি করলো যে আর কি আমার বন্ধু আছে একটা ধ্রুব, ওরে আরেকটা বন্ধু আছে, তো ওদেরকে ধরলো। ধরার পরে আপনার মনে করেন বলতেছে যে কি এখন তোর কোন বাপ আছে নিয়ে আমগো থেকে বাঁচানোর লেগে, ওদেরকে ভালো আর কি হাত দিয়ে আর কি মারলো, থাপড়াইলো অনেকক্ষণ। ছাত্রলীগের হাবিব আছে, হাবিব, তারপরে সাকিব, আপনার যুবলীগের আছে আপনার মনে করেন কাইল্লা আরিফ কইলে চিনে, আর এই মাদক ব্যবসায়ী সব আপনার মনে করেন কমিশনার বেশিরভাগই সব মাদক ব্যবসায়ী পালতো। তো এক পর্যায়ে মনে করেন কি বললো যে তোদের মোবাইল রেখে দিলাম, এলা যদি মোবাইল নিতে চাস 10,000 করে টাকা নিয়ে আয়। তো মোবাইল ইম্পর্টেন্ট জিনিস সবার, তো একটা মোবাইল দিয়ে দিল কি যে হাবিব আছে আমার বন্ধুর মামার সাথে ওর ভালো সম্পর্ক, তো ওর মোবাইলটা দিল, আরেকটা মোবাইল রেখে দিল ওই যে আরিফ রাখার পরে বলল কি যে টাকা নিয়ে আস মোবাইল দিয়ে দেবো। তো এইটা কমিশনারে বলবো, কমিশনার ওই টাইমে মনে করেন মাইর খেয়ে পুরো ইয়ে হয়েছে। আমরা কি যেমন কোনো রাজনীতি করতাম না, কিন্তু এই যে এলাকার হিসাবে আপনাকে আমি চিনি, সেই হিসাবে যে ভালো, ঠিক আছে। মানে এক কথায় 20 তারিখের আগেই আপনারা মানে কি বলে যারা আন্দোলনরত ছিলেন প্রত্যেকেই মানে ওদের কাছে পরিচিত হয়ে গেলেন যে এরা আন্দোলনকারী। হ্যাঁ আচ্ছা, তারপর 20 তারিখে যদি ফিরে আসি, আপনি গড়িয়ে ওই পর্যন্ত গেলেন, তারপরে কি হলো? যাওয়ার পরে আপনার মনে করেন একটা লোক ধরলো, দুইটা ছেলে, আমার ছোট ভাই হইবে, আমাকে বললো ভাই আপনি ফয়েজ ভাই না, মাথা দিয়ে আর কি কথা বলতে না, এমন ইশারা দিতেছি। দেওয়ার পরে বলতেছে ভাই মাফ করে দেন, ধরতে পারবো না, ছাত্রলীগের পোলাবেন ডাইরেক্ট না করছে, আমরা যদি ধরি ভাই আমরা বাসায় থাকতে পারবো না। পরে কষ্ট করে আমি কইতাছি আর কি, তখন জিদ্দ অনেক কষ্ট কইতাছি, কেউ ধরবা না, সমস্যা নাই, মরে গেলে আমার কোনো সমস্যা নেই, কে যাও তোমরা একদিন বসবা। পরে দাঁড়ানোর ভিতরেই আমি একবারে একটা মনে করেন অনেক গভীর, আপনার মনে করেন প্রায় 10 ফিটের মতো গভীর, ওই জায়গাটার ভিতরে আমি ঘুরেতে পড়ে গেছি। 10 ফিটেরও বেশি হবে, আরো 20 ফিটের মতো হইব। তখন তো ব্লিডিং হচ্ছিল। হ্যাঁ, আমার এই জায়গা দিয়া নাকের অর্ধেক রোগ আর কি, এই দিক দিয়া অর্ধেক ব্লাড বাইরে পড়তেছে আর অর্ধেক ভিতরে যেতেছে ঘর করে, আমি বুঝতে পারতাছি। তখন আপনার তো এই দিকটা পুরোটা ছেদা ছিল, হ্যাঁ এই দিক দিয়ে আঙ্গুল ঢুকে যেত, এখানে আঙ্গুল ঢুকে যেত। হ্যাঁ, তো আপনার মনে করেন তখন ওই বিল্ডিং এর থেকে একটা ছেলে ফলো করছে যে আর কি আমি ঘুরে পড়তাছি, যে এটা যে আমি সেটা বলতে পারি না, আমাকে চিনে, তো দৌড়ে এসে ওই ছেলে ধরছে। ধরার পরে আমাকে 3-4 জনে মিলে এলাকার ভিতরে নিল। তো এর ভিতর আমার একটা বন্ধুর ভাই আছে, ও এসে বললো ভাই আপনি কি ফয়েজ ভাই না? জি আমি ফয়েজ। তখন হালকা পাতলা কথা বলতে পারি। তো বললো একটা ভ্যান গাড়ি বাইর করো, ঠিক আছে, বললো ভ্যান গাড়ি পায় না। পরে এক তরকারিওয়ালার ভ্যান গাড়ি নিল, নিয়ে আমার 4-5 জনে প্রায় 10-12 জনে মিলে ঠেইলা আপনার চিটাং রোড থেকে সাইনবোর্ড প্যাডেল ভ্যান যেগুলো, জি ঠেইলা নিয়ে গেল সাইনবোর্ড প্রোঅ্যাক্টিভ মেডিকেলে। নেওয়ার পরে আপনার মনে করেন এর ভিতরেও যাইতে তো অনেক বাধা পাইছে, কিন্তু কেউ কিছু করে না। এক আপনার মনে করেন সবাই তো আর ঠেলা নিতে পারবো না, কিন্তু মানুষ রাস্তার অনেক হেল্প করছে। যেমন এক এলাকা পারানোর পরে এক গ্রুপ এসে আর কি ঠেলে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। নেওয়া যাওয়ার পরে আপনার প্রোঅ্যাক্টিভে আমাকে ঢুকাইলো। ঢুকানোর পরে আপনার ডাক্তার আসলো, আইসা বলতেছে যে কি এই কেস তো আমাদের এখানে সম্ভব না, ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান, বা ওনার নার্সেসটা বলতেছে যে কি যে ওনার তো ফ্যামিলি নেই, আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো। তো এক পর্যায়ে আমার বাচ্চার এমন একটা ইচ্ছা যাচ্ছে, আমি ওই নার্সে বলতেছি আপনি আমার সব লাগেন, মা বলেন, খালা বলেন, বোন বলেন, যাই বলেন সবই আপনার লাগেন, আমার চালু আপনি আমাকে ট্রিটমেন্ট করেন, হয় বাঁচান না আমার মায়ের আলো ফেলান, আমার আর যন্ত্রণা ভালো লাগতেছে না। পরে বললো তাহলে আপনার বাসার নাম্বার দেন। এখন আমার বাসার নাম্বার মুখস্থ, কারো নাম্বার মুখস্থ আসতে না, শুধু আমার একটা বন্ধু আছে বাপ্পি, ওর নাম্বারই মুখস্থ আছে। তো ওনার নাম্বার বললাম, ওর নাম্বার বলার পরে ওনারা ফোন দিল। ফোন দেওয়ার পরে বললো এমন। তো এর ভিতরে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেতেছে। পরে নার্স বললো কি স্যার রাইখা লাভ না, একটা অ্যাম্বুলেন্স ছাত্রদেরকে বললে খাড়া করে আমরা ওনাকে দিয়ে দিই। তো এর ভিতরে ছাত্ররা একটা অ্যাম্বুলেন্স খাড়া করে ভিতরে ঢুকাইলো। ঢুকানোর পরে নার্স দেখতেছে যে অক্সিজেন যদি আমাকে না দেয় আমি হয়তোবা অর্ধেক রাস্তায় মারা যাব। পরে ডাক্তারের রিকোয়েস্ট করে যে একটা ছোট অক্সিজেনের বোতল আর হলো আপনার এই যে এমরান আপনার গলার ভিতরে যেই অক্সিজেনটা ঢুকায়, নাক তো নায়িকা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনাকে মাস্ক বা অথবা নাকের যে নেজাল যে এটা দেবে, ওটা তো নাক যেহেতু নাই, হ্যাঁ শেষ পর্যন্ত মুখের মধ্যে মুখের ভিতরে অক্সিজেন দিয়ে আমাকে পাঠা দিল। তার ভিতরে সাইনবোর্ড পাড়ানোর পর প্রায় শনি একটা রায়েরবাগের মাঝখানে ডিবেটর দেওয়া পুলিশ আটকাইছে। দরজা খুইলা বলতেছে ওই শালা করে গুলি করে মারলা, বাচ্চা থেকে কি করব, পুলিশ বলতেছে। হ্যাঁ, তখন আমি কথা বলতে পারি না, দেখতে পারি না, কিন্তু কে কি বলতেছে শুনতে পারতেছি। মানে আপনার চোখ বন্ধ, কানে শুনতেছেন? কানে শুনতেছি, এক কানে শুনতেছি, এই কানে শুনতেছি না। তখন আচ্ছা, তখন মনে মনে বলতেছি আল্লাহ এই বুঝি শেষ, বাঁচার যাওয়ার ইচ্ছা ছিল তাও বোধহয় নাই। পরে এর ভিতরে কোথা থেকে যেন একটা কি প্রশাসনের গাড়ি আসলো, ওরা বলতেছে স্যার
বলতেছে ওদেরকে আটকাইছো কেন? কয় স্যার ওরা আন্দোলনে আহত, শালা করে বাঁচায় কি করবো, গুলি করে মেরে ফেলি। তো বললো কেন, ওরা তো এমনি জীবনের সাথে লড়াই করতেছে, ছেড়ে দাও। পরে এক পর্যায়ে ওনারা ছাইরা দিল। এর ভিতরে অনেক জায়গায় ডিবেটের দেওয়া, যেমন ছাত্ররা ছিল যারা আন্দোলনে ছিল তারা এইগুলা সরাই দিত। পরে নিয়ে গেল ঢাকা মেডিকেলে, নেওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না, আমি কোথায় আসছি না কি আসছি আমার কোনো জ্ঞানই নেই। এই প্রায় আপনাকে বোধহয় সন্ধ্যা 6টার ভিতরে ঢাকা মেডিকেলে আমি পৌঁছে গেছি। আমার অনুমানিক মানে আমি আচ্ছা। 5টার সময় পুরো অ্যাক্টিভে, তখন আমি সব কিছু বুঝি হালকা পাতলা কথা বলতে পারি। 6টার ভিতরে আমি ঢাকা মেডিকেল পৌঁছে গেছি। এর ভিতরে রাইতের 12টা বাজে আমার জ্ঞান ফিরছে। তখন আমার দেখি যে ট্রিটমেন্ট, মানে জ্ঞান বলতে আমি আবার সব শুনতে পারতাছি, কিন্তু চোখে কথা দেখতে বলতে পারছেন পারতাছি না, চোখেও দেখতে পারতাছি না। তখন দেখি আমার ট্রিটমেন্ট ধরছে মাত্র, ঠিক আছে, আমার ট্রিটমেন্ট করতেছে। কিছু ভাই একবার আমাকে 3 তলায় নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আবার নিচতলা নামাইতেছে। মানে ওনারা যে বলতেছে যে 3 তলায় যেতে হইব, আবার নিচতলা নামতে হইব, ইমার্জেন্সিতে দিব, তখন আমি বুঝতে পারতেছি যে এখন আমার ট্রিটমেন্ট চলতেছে। এর ভিতরে কত ঘন্টা চলে গেছে আমার ট্রিটমেন্টই হয়নি। মানে গুলি, তার মানে গুলি লাগলো কয়টায়? বিকেল 5টায়। আপনার ট্রিটমেন্ট শুরু রাত রাতে 12টায়। আচ্ছা, তার ভিতরে ওনাদের মুখেই শুনতে পারছি যে 6-7 ঘন্টার গ্যাপে মানে আমার ট্রিটমেন্ট হয় না। এরপরে তো এর ভিতরে ওনাদের মুখেই শুনতে পারছি যে ছেলেটার বাঁচে কিনা মরে বলতে পারি না, এতক্ষণ পরে ট্রিটমেন্ট নিচ্ছে। সেই সন্ধ্যা 6টায় আসলো মেডিকেল, কেউ ট্রিটমেন্ট করায় না। এই আমাদের উসিলায় হয়তো বা আল্লাহ পাক যে কোনোভাবে আমাদের চোখে ওর নজরটা পড়ছে, ওকে দেখছি, তার কারণে আজকে ওদের ট্রিটমেন্ট হইতেছে, না তো এখানেই মারা যেত। তো এর ভিতরে দৌড়াদৌড়ির ভিতরে এক পর্যায়ে আমার ট্রিটমেন্ট হইলো। মোটামুটি প্রাথমিক যে ট্রিটমেন্টটা, আমাকে আইসিইউতে নিতে হবে না কই নিতে হবে আমার ওইটাও নাকি, আমাকে পরবর্তীতে আমি জানতে পারি যে আমাকে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করে না। মানে 12টায় যখন আপনি জানতে মানে একটু অনুভব করতে পারলেন যে আপনার ট্রিটমেন্ট চলতেছে, তখন পর্যন্ত কি আপনার কোনো আত্মীয় স্বজন বা ফ্যামিলির কেউ আসছিল? কারের 12টার সময় আমার ওয়াইফ আর আমার ওই যে বউয়ের যে মামতো ভাই, আমার যে বড় জ্যাঠস, আরো জ্যাঠস যারা ছিল, আমার 2 বোন, 3 বোন, ওরা মোটামুটি যায় তখন পড়ছে। এরপরে তারপরে আপনার মনে করেন মানে আপনার পরে আমি জানতে পারি আমাকে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করে নাকি, আমার অবস্থা প্রচুর খারাপ। মানে আমার যে অক্সিজেন দিতে ওই কোনো ব্যবস্থা না, আমাকে বারিন্দা ফালায় রাখছে। এইভাবেই কোনো রকম মানে রাইটটা বলে গেল। আমার প্রায় আপনার মনে করেন 24 ঘন্টা পরে নাকি জ্ঞান ফিরছে, আমার ওয়াইফ বললো আর কি। তো আমি ঘুমের থেকে উঠেই কি অতি ফার্স্ট মাথা হাতাইতেছি যে আমার কোন জায়গায় গুলিটা লাগলো। আমি বললাম তখনও বলতে পারি না আমার এখানে গুলি লাগছে। তো আমার ওয়াইফ বলতেছে, কান্তাছে আর বলতেছে যে কে, চিন্তা করেন না, আপনি মরবেন না, কারণ আপনাকে আল্লাহ অনেক হায়াত দিছে, বাচ্চা রাখছে, আপনার মাথায় গুলি লাগে নাই কেন, আল্লাহ আপনার বাচ্চা রাখছে, আপনার মেয়ের দিকে তাকে আপনি চিন্তা করেন না। তো এর ভিতরে কিছুক্ষণ গেল, যাওয়ার পরে আপনার মনে করেন পরে জিজ্ঞাসা করলাম যে আমার ট্রিটমেন্ট করলো কে। পরে বললো যে এখানকার একটা হিজলা প্রতিনিধি আছে, হিজলাগো লিডার, নাম হইলো নদী, উনি আপনাকে নিয়ে ভালো দৌড়াদৌড়ি করছে। তারপর আরেকটা ভাই আছে আকাশ, ওনার সাথে আরো ভাই ছিল। পরে আমার ইমিডিয়েটলি রক্ত লাগতো, আরেকটা ভাই রক্ত দিয়েছে নিজের শরীরের থেকে, রক্ত দিয়ে আবার নাকি ট্রিটমেন্ট করাইছে। তারপরে সবাই আসছে, আইসা আমার সাথে দেখা করছে। তারপরে আমার কখন কি লাগবে এটা দেখছে, খাবার নিয়ে দেওয়া যেত মাঝে মাঝে। আবার নদী ভাই যিনি আছে উনি আসতো, আপু উনি আইসা আপনার মনে করেন আমার যে ওষুধগুলো লাগতো সব থেকে দামি দামি ওষুধ, তো বলতো দেখো আমরা তো এখন অনেক রুগী দেখতে দেখতে আমাদের অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই, তবুও আমরা যতটুকু পারি, আমার ওয়াইফকে বলতো যে আমরা চেষ্টা করবো। তো এর ভিতরে এক একটা সুই দিত, একটা 1600, একটা 3200 মতো প্রায়, দৈনিক অনেকগুলা সুই দিত আমার। তো এই টাকাগুলো কে বিয়ার করতো? এগুলা আপনার মনে করেন ওনারা বোধহয় 2টা কিনা দিছে। তার ভিতরে আমার যে বন্ধু বান্ধব আছে ওরা আপনার এক পর্যায়ে মনে করেন কি ওদের সামর্থ্য যা ছিল, তারপরও কি করলো যে এলাকার ভিতরে এক পর্যায়ে কি সবার থেকে কিছু টাকা উঠায় আপনার মনে করেন আমাকে অতি ফার্স্ট টাকা পাঠাইলো 20,000-এর মতো আর কি। আমার ওয়াইফ নিয়ে গেছে 10,000, তার ভিতরে ওই যে গেছে রাত্রে তার ভিতরে শেষ 10,000। তারপর ওরা পাঠাইলো। আচ্ছা, আমি ফার্স্ট ভাই আমি যদি কোশ্চেন করি, আপনি বললেন যে চিকিৎসা কি ডক্টর কি প্রথম অনেক জায়গায় এরকম হয়েছে ডক্টর মানে কি বলে যারা এই আন্দোলনের শরীক হয়ে তাদেরকে ঠিকমতো চিকিৎসা দেয় নাই বা চিকিৎসা করতে চায় নাই, আপনার সাথে এরকম এমন অনেক আমার সাথে হয় নাই, কিন্তু এমন অনেক জায়গায় হয়েছে। আপনার ঢাকা মেডিকেলে অনেকে মনে করেন ট্রিটমেন্ট পায় নাই, আবার যার কপাল ভালো ছিল সে পাইছো, ঠিক আছে। যেমন ওই যে আপনার যখন ওই যে নিটোরে যখন শেখ হাসিনা যায়, আমার এক ভাই আর কি আহত ভাই, যে যখন ওনার সাথে একটু খারাপ ব্যবহার করছিল যে আপনি স্বৈরাচার, আপনি গুলি করে আবার আসছেন আমাদের সাথে করতে, সেটা তারপর গেলাম নিটোরের ট্রিটমেন্ট পুরো বন্ধ ছিল। জাতীয় চক্ষু বিজ্ঞানেরও গেলাম ট্রিটমেন্ট বন্ধ ছিল, কোনো রকম প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে পাঠিয়ে দিত। আচ্ছা,
এমনও অনেক জায়গায় হয়েছে, কারণ ওই টাইমে তো আপনার এক পর্যায়ে ঘোষণা দিছিল এমন একটা যে যারা গুলিবিদ্ধ হইব বা এই আন্দোলন আহত হইব তাদের ট্রিটমেন্টই বন্ধ টোটাল, প্রতিটা মেডিকেলেই অ্যালাউন্স করে দিছিল। কিন্তু প্রত্যেকটা মেডিকেলেরই ভালো মন্দ ডাক্তার থাকে, যেমন আপনার আমি তো ছিলাম ঢাকা মেডিকেল। আপনাকে বললেন যে প্রথম যে ওয়ার্ডের মানে কি বলে, হ্যাঁ ওয়ার্ড বয়রা আর কি, ওয়ার্ড বয় বা দাদু যারা বলে, ডাক্তারের সাথে যারা থাকে, তো সহকারী যারা থাকে ওনারা আমার মানে কি আমার যে ইয়াটা এই জায়গায় সিলি দিছিল আর কি, অপারেশনটা অতি ফার্স্ট প্রাথমিকভাবে যেটা করছিল ওনারা করছিল, সেই কারণে আমার একটা সিলি চোখের ভিতরে যে পড়ে গেছিল আর কি, এই কোনা দিয়ে দিকটা ঢুকে গেছিল। পরবর্তীতে আর কি আমি যখন ভুল চিকিৎসা হয়েছিল, তো তবুও দোষ দেব না, ওইটা আমার কপালে ছিল। তখন যে আমাকে প্রাথমিক এই ট্রিটমেন্টটাও দিছে ওইটাও বেশি আমার জন্য। 2000-এর অধিক প্রাণ দিল, শহীদ হলো, এবং 22,000-এর মতো আহত যোদ্ধা। এই যে প্রায় 24,000 মানুষ ইনজিউর্ড হলো বা মারা গেল, যে প্রত্যেকের গল্পর গতিপথ একদিকে, কিন্তু বাঁক কিন্তু বিভিন্ন রকমের রঙে, বিভিন্ন রকমের বাঁকে এসে আমাদের এই গল্পগুলি থেমেছে একটা জায়গায়। এইখানে পেয়েছি যে হিজড়া যারা সম্প্রদায় আছেন তারাও কিন্তু আমাদের সমাজের একটা অংশ, এবং তারাও যে জুলাইয়ে ভূমিকা নিয়েছে, এটা বিশাল একটা বিষয়। আচ্ছা, সেখান থেকে আসি, মানে যারা এই যে আপনি বললেন যে নদী নামে একজন হিজড়া, মানে সে কি একা না, মানে কি বলে পুরো টিম ওয়াইজ তারা কাজ করছে? ওনার যে টিম ছিল পুরো টিমই আর কি পুরো কাজ করছে। ওনার একটা টিমের দুজন ব্যক্তিকে বলে দিছিল যে সব সময় 24 ঘন্টা এসে ওর খেয়াল রাখবা, ওর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবা। আমার ওয়াইফের নাম্বার দিয়ে গেছিল যে ওর যদি কোনো সমস্যা হয়, যেই কোনো প্রবলেম হয়, ছাত্রলীগ আসুক, যুবলীগ আসুক, আওয়ামী লীগের আসুক বা পুলিশের যেই কোনো পেশার আসুক, আমাকে ফোন দিবা, আমি সাথে সাথে চলে আসবো। তো উনি আমার সাথে কয়দিন পরে পরে আর কি, একদিন পরে পরে দেখা করতে আসছে। যখন লাস্ট ওনার আমি 6 তারিখে যখন আসি, যখন দেশ স্বাধীন হয়ে যায়, অগস্টের যখন 5 তারিখে দেশ স্বাধীন হয়, 6 তারিখে আমাকে রিলিজ দেয় হসপিটাল থেকে। তখন ওনার সাথে দেখা হয়, উনি বলে যে যাও, সমস্যা নাই, আইসো আমার সাথে দেখা করে। আবার তার ভিতরে আমার চিকিৎসা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ওনার সাথে আর দেখা হয় না, কথা হয় না। এর ভিতরে ওনার নাম্বারটা আমার কাছে হারায় গেছিল, আর ওনার সাথে যোগাযোগ হয়নি। আর একটা বিষয়, মানে কি বলে, এটা আমরা নিটোরে পেয়েছি বিশেষ করে, যে চিকিৎসারত যারা ছিল 5ই অগস্টের আগে পুলিশের ভয়টা ছিল প্রচুর, ওখান থেকেও অ্যারেস্ট করেছে। আপনার সাথে এরকম ঘটেছে কিনা? এখন এমন আমার সাথে আপনার মনে করেন এমন একটা পর্যায়ে গেছে, আমি যখন 3 দিন পরে সুস্থ হই তখন ডিজিএফআই, পুলিশ, তারপরে মনে করেন ডিবিআই খুব প্রেশার করতো যে তুই কি আন্দোলন আহত হইছস? না স্যার, আমি আন্দোলন আহত হই না। মানে তখন আমি যে মুখ ফুইটা বলবো যে আমি আন্দোলন করতে গিয়ে আহত হয়েছি, ওইটাও বলতে পারতাছি না। মানে আমার মনে খুব কষ্ট লাগতেছে যে কি করলাম, যে একটা আন্দোলন করলাম, আমি বলতে পারতাছি না। আমি বলতেছি যে না স্যার, আমি আন্দোলনে তো আহত হই না, আমি কাজের থেকে নামে বাসায় যেতেছিলাম, তার ভিতরে আইসা গুলি লাগছে। তখন আমাকে ডিবি শিখিয়ে দিল আর পুলিশ শিখিয়ে দিল যে তুই বলবি জামাত শিবির আর বিএমপি তোকে গুলি করছে, আওয়ামী লীগের লোকজন তোকে বাঁচায় হসপিটালে এনে দিয়ে গেছে। তখন আমি না বলতে চাইলেও মানে আমার বাঁচতে, যাতে আমি বাইচে আছি পুলিশের ডরে, বা আমার ওয়াইফ আছে, আমার মেয়েটা ওই জায়গায়, এই ডরে, ঠিক আছে, ওনাদেরকে একটা জবানবন্দি ভিডিও রেকর্ড ওনারা নিল আমাকে জোর করে এক পর্যায়ে। এটা কি মিডিয়া নিল না পুলিশ সেল থেকে? পুলিশ নিল আর কি, পুলিশ সেল থেকে আর কি, ডিজিএফআইও ছিল ওই জায়গায়। তো আর কি ডিজিএফআই আসার পরে ওনার কাছে ডিবি আর পুলিশ নিল আর কি এক পর্যায়ে, ঠিক আছে, ওনারা নিল। নেওয়ার পরে যে কি তোমাকে গুলি করছে কে, যে ডাইরেক্ট বলবা, আগে আমাকে শিখিয়ে দিল যে কি তোমাকে জামাত গুলি করছে, জামাত শিবির গুলি করছে, বিএনপির পোলাপাইনও ছিল। তখন আমি বললাম স্যার আমি তো সঠিক বলতে পারি না, আমাকে কে বা কারা গুলি করছে, তোকে যেটা বলতে বলছি সেটা বলবি, আর না তো তোর খবর আছে। পরে এমন একটা জবানবন্দি নিল। নেওয়ার পরে দিন আবার আসলো, আসার পরে বলতেছে কি আবার আরেক গ্রুপ আসলো, আয়সা বলতেছে ওই আহত হয়েছে কিভাবে, আমার ওয়াইফকে বলতেছে সত্যি করে বল। তখন আমার মনে এমন একটা ডর লাগছে, আমার ওয়াইফে বলতেছে বল কিভাবে গুলি লাগছে, না তো সমস্যা আছে তো। মানে আরেক গ্রুপ কারা, মানে পুলিশেরই আরেক গ্রুপ, মানে এক গ্রুপের পর এক গ্রুপ আসতেছে। এক পর্যায়ে উপরে গিয়ে আনসারও আমাদেরকে পাহারা দিত, মানে যে আনসার করে দেওয়া দিত যে কি, যে এত একটা কষ্ট লাগে যে মানে কি একটা হসপিটাল আছে তাও নিরাপদ নাই,
মানে কোন দেশে আছি, মানে একটা জেলখানার মতো। জেলখানার থেকেও খারাপ। মানে হসপিটাল আছি, আমি হসপিটালে মানে আমার যে একটু হাঁটমু আমি নিচে বা ডাইনে বামে হাঁটমু, ওই হাঁটটাও আমি হাঁটতে পারতাছি না। আমার আর সবাই আমাকে ডর দেখাইতেছে যে পুলিশ তো চারিদিক থেকে আমার চোখের সামনে দুজন ধরে নিয়ে গেছে, ওই দুজনের আজ পর্যন্ত আমি এখনো খোঁজ পাইনি। এটা এমন ডর লাগে যে আমি যে নিচে নামবো, কেন নামবো, আমাকে যদি পুলিশ নিয়ে যায়, আবার ডিবি যদি এসে নিয়ে যায় বা ডিজিএফআই যদি নিয়ে যায়, তখন আমার মনে মানে পুরো একটা আতঙ্ক। তখন যে আমি মনে করেন যে ওই পর্যায়ে যে আমি এই মেডিকেল থুয়ে আমার চোখটা যে এত খারাপ অবস্থা, তখন আমাকে ফোনে একজনে বললো যে ইস্পাহানিতে যা, তুই ইস্পাহানিতে প্রাইভেটে দেখা আমার ভাই বেড়াদার, যে তোর টাকা যা লাগবো। আমার বাইরেও কিছু ভাই বেড়াদার ছিল, ওরাও খুব হেল্প করছে, বা এলাকার মানুষ যারা ছিল ওনারাও হেল্প করছে, যে টাকা যা লাগবে আমরা দিমু, তোর প্রাইভেটে আগে চোখটা দেখা, যদি তোর চোখটা ভালো হয় অন্তত পক্ষে। না, এই যে আমি পুলিশের কথা বলেন, এই চ্যাপ্টারটা কিভাবে চলো মানে ক্লোজ হলো বা কিভাবে পরে আপনার মনে করেন ঢাকা মেডিকেলের যা একটা ভাই ছিল আমাদের, ও আর কি আমার বউয়ের ভাই লাগে, উনি অনেক উপকার করছে, নার্সেরদের ডাক্তারদেরকে ওনার যারা পরিচিত ছিল ওনাদেরকে বলে দিচ্ছে যে যতটুকু পারেন আপনারা হেল্প করেন। তো 21 তারিখে আপনার মনে করেন কি ঢাকা মেডিকেলে গেলাম, ছাত্রলীগের পোলাপাইনও ঢুকে অনেক পেশেন্টদেরকে মারছে। মানে 21শে জুলাই 21শে জুলাই ছাত্রলীগও ঢুকছিল ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলের মধ্যে, অনেক মারামারি করছে। তারপর মনে করেন আপনার ওই জায়গায় মনে করেন এক পর্যায়ে আমাকে নার্স ডাক্তাররা বাঁচা দিছে, আল্লাহর একটা রহমত। আমি এই জায়গায় পড়ি নাকি হালকা পাতলা ব্যথা পাইছিলাম। মানে ওরা মারতেছিল এসে? হ্যাঁ, ওরা মারামারি শুরু করছে নিচে, কিন্তু উপরে আস্তে আস্তে আমাকে সাইড করে ফেলছে। তো পরবর্তীতে ওনারা বললো কি যে না স্যার, আরও তো অনেক আসছিল, আপনাদের ইয়ার থেকে ডিজিএফ আসছিল, ডিবি আসছিল, পুলিশ আসছিল। তো ওর বক্তব্য আমার আগোচরে বলতেছে, ওর বক্তব্য একটাই, ও আন্দোলনে যায় নাই, রাস্তা দিয়ে কাজের থেকে হাইটা যাইতেছিল, গুলি লাগছে। পরে প্রায় ঢাকা মেডিকেল অনেকগুলা খাতার ভিতরে আমার সিগনেচার নিল, লিখিত নিয়ে সিগনেচার নিল, আমি আন্দোলনে আহত হইনি। তো বললো যা, তোর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার ভিতরে আপনার মনে করেন 5 আগস্ট যখন আসলো, তখন আমি নিচে নামলাম, নাইমা ফার্স্ট আমি মানে রাস্তায় নামলাম। এর ভিতরে আর আমি কোনোদিন মানে আমি যে একটা চা খামো দোকানে যা, সেটাও মানে কি নাকি আমি নামি নাকি। তো নাইমা সারাদিন অনেক কান্না করলাম, এত পরিমাণ লাশ আসতেছে আর এত পরিমাণ আহত লোক আসতেছে, এগুলা দেখা আমার মনে হইতেছে যে আল্লাহ কোন দুনিয়ায় আছি, এত পরিমাণ লাশ এখনো শেখ হাসিনা স্বৈরাচার যাওয়ার পরও এত পরিমাণ লাশ কোথা থেকে আসতেছে, আর এত আহত ব্যক্তি কোথা থেকে আসতেছে। এক পর্যায়ে ওই জায়গায় দাঁড়া রাত্র 12টা পর্যন্ত আমি কাঁদি। ওই জায়গায় আমি হিসাব করছি প্রায় 1400-র মতন লোক বিকাল 5টা থেকে রাতের 12টার ভিতরে ঢুকছে ঢাকা মেডিকেলে। ওই জায়গায় পাবলিক গণত, আবার কিছু আমিও গণতাম যে কয়জন আসতেছে না আসতেছে, দাঁড়া দেখতাম, ঠিক আছে। পরবর্তীতে 6 আগস্ট আপনার ডাক্তার আমাকে বললো যে এর ভিতরে আমার বহুতবার ইনফেকশন হয়ে গেছে আপনার নাক দেয়া। এর ভিতরে কি হয়েছে, ওই যে আমার যে ওয়ার্ড ভরা যে আমার ট্রিটমেন্ট করছে, নাকের ভিতরে যে তুলা ঢুকাইয়া দিছিল, নাকে যাতে ছিঁড়িটা হয়, নাকটা যাতে ফুলা থাকে, ওই তুলা উপরে দিয়ে বাইর করছে, ভিতরে যে তুলা আছিল ওগুলা বাইর করে নেই। ডাক্তার দেখাইতেছে এটা তো ইনফেকশন হয়ে ওই আর কি এই জায়গা থেকে পড়তেছে, পুইজের লগে রক্তও পড়তেছে নাক থেকে পুইজও পড়তেছে, রক্তও পড়তেছে। এর ভিতরে আপনার মনে করেন কি বিভিন্ন রকম, একবার এই ডাক্তারের কাছে পাঠায়, একবার ওই ডাক্তারের কাছে পাঠায়। যেমন ওই ঢাকা মেডিকেলে একমাত্র চোখের যারা আমার ট্রিটমেন্ট দিচ্ছে ওই ডাক্তারগুলো আমি ভালো পাইছি, আর বাকি যারা ট্রিটমেন্ট দিচ্ছে এর ভিতরে 2-1 ভালো পাইলো, মানে ওই যে উনি হয়তো বা ওয়াশ করতে আইছে একটু ভালো, আমরা তো ডাক্তার দেখাতে গেছি কি রাব বিহেভ, এই তোমার জন্য কি বসে আছি না, এটা কত রকম কথা। আপনার মনে করেন পরে একটা ডাক্তার 3 দিন এক ডাক্তারের কাছে গেলাম নাককলা বিভাগের, ওই ডাক্তার 3 দিনের ভিতরে আমার ভিতরে কি হয়েছে উনি বলতেই পারে না। আচ্ছা। পরে এক ভাইয়ারে, আমার ওই মনির ভাই নামে একটা ভাই আছে ঢাকা মেডিকেলে, তো উনি ফোন দিয়ে বললো যে এমন এই লোকটার আমার বোনের জামাইয়া একটু দেখো। পরে ওই ভাইয়া আপনার মনে করেন যে নাকের ভিতরে যে ময়লা দিলে যে একটা থাকে ওইটা দিয়ে টান দিল, ফার্স্টে উনি লাইট মারলা দেখলো আর কি তুলার মতো হালকা, তো উনি একটু সুইজার দিয়ে আর কি এমনি টিপ দিয়ে বাইর করে দেখে তুলা। পরে উনি বাইর করার পরে দেখে এতগুলো তুলা, সবগুলোর ভিতরে মানে কি ইনফেকশন হইয়া পুইস জমে রয়েছে। পরে ওই জায়গায় প্রাথমিক কোনো রকম টিয়া করে আমাকে রিলিজ দিয়ে দিল নাক কান গলা বিভাগের। এর ভিতরে চোখের বিভাগ থেকে বলে দিছে যে আপনি ঢাকা ডেন্টাল আগে যাবেন, যাওয়ার পরে তারপরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যাবেন। তো আমি এর ভিতরে যাই, ঢাকা মেডিকেল ঢাকা ডেন্টালে যাই। যাওয়ার পরে কি হয় যে উনি একটা ভালো বড় প্রফেসরই, তো ওনার কাছে আমাকে নিয়ে যায়।
মানে ছোট যে ডাক্তার থাকে ওনারা নিয়ে যাওয়ার পরে উনি আমাকে রিপোর্টটা হালকা একটু দেখলো, দেখার পরে বলতেছে কি একটা ব্যথার ওষুধ দিয়ে দাও আর একটা লিখে দিল হাইড্রোলিকের মতো আর কি, হাতে ঘুরায়া আর কি এই জায়গাটা যাতে হা বড় হয়। আপনি তো মুখ বেশি হা করতে পারতেন না। এক আঙ্গুলের মতো আমার হা হইতো তখন আচ্ছা। তরল খাবার দিত, এমনি হা করে এমনি শুয়ে থাকলে তরল খাবার দিত, ওগুলাই খাইতাম বা পানি জাতীয় খাবার দিত। তো ওনাকে বললাম স্যার আর কোনো সমস্যা হবে না তো স্যার, মুরব্বী একবার মানে ওনাকে কান্দা কান্দা ইয়াতে বলতেছি যে এখন কান্নাও আসে না, মানে এত কষ্ট পরিমাণ কষ্ট এই আন্দোলন আহত হওয়ার পর থেকে পাইছি যে এখন চোখ দিয়ে কান্না হইতেছে না। ওনাকে পুরো কাঁদতে দিছি আমি যে স্যার আমাকে বাঁচান স্যার, আমার আর ভালো লাগতেছে না। পরে উনি বললো না কোনো সমস্যা নেই। পরে ওইটা নিলাম, ঠিকানা দিল কই শাহবাগ, ওইটা পাওয়া যায়। তো আনলাম, আনার পরে ওইটা আনার পরে কি লাগানোর পরে আমি আধা ঘন্টা রাখার পরে দেখলাম আমার এই যে ব্যথা করতেছে, খোলার পরে দেখি এই ফুলে গেছে গা। আমি ওইটা শুধু শুধু দিছি, আমি পরে আর ইউজও করা লাগে নাকি আমার। পরে গেলাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, যাওয়ার পরে ফার্স্টে গেলাম বললাম টিকিট কাউন্টারে গেলাম, মানে দাঁড়া থাকতে পারি না। আমার ওয়াইফও আমাকে নিয়ে এই কদিন দৌড়াদৌড়ি করতে করতে পুরা এই আন্দোলন আহতের পর থেকে প্রতিটা সময় আমার ওয়াইফ আমার সাথে ছিল আর আমার একটা ছোট বোন। তো আমার ওয়াইফেরও আর ভালো লাগে না, তো কাউন্টারে বললাম স্যার আমার একটু তাড়াতাড়ি টিকিটটা দিয়ে দেন, আমি তো আন্দোলন আহত। একটু খারাপ ব্যবহার করে পরে দিল, দেওয়ার পরে এখন আবার পাঠাইলো আরেক রুমে পাঠায়, বললো যাও ওই জায়গায় যাও, ওই কাউন্টারে যাও। যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে বলতেছে কি ওই আপুটা আবার একটু ভালো ছিল, কয় আপনার এমন হয়েছে কেমনে। পরে আমি আবার ঢাকা মেডিকেলে কাগজ দিছি, ওখানে পুলিশ কেস লেখা আছে। পরে বললো আপনাদের জন্য তো ভালো সুযোগ সুবিধা আছে, আপনারা ওই এনআইস আর কি আরএস রুম আছে প্রতিটা মেডিকেলে, আরএস রুমে যান। পরে আরএস রুমে যাওয়ার পরে ওই ম্যাডাম আমাকে টিয়া করে বললো এই জায়গায় যান। যাওয়ার পরে ডাক্তারের কাছে পাঠাইলো আর কি, ওই ম্যাডাম ডাক্তারের কাছে পাঠাইলো। পাঠানোর পরে ডাক্তার বলতেছে রিপোর্ট করাইলো কিছু, এই রিপোর্ট করতে গিয়ে আপনার মনে করেন আমার 3 দিন চলে গেছে। আচ্ছা, এক একটা রিপোর্ট দেয় করতে করতে আমার 3 দিন চলে যায়। এক একটা রিপোর্টের আপনার মনে করেন যে একটা বিয়ে আর কি আমাদের তখনও আপনার আমি কয় তারিখে 16 তারিখে বোধহয় বা 15 তারিখে গেছি জাতীয় চক্ষু বিজ্ঞানে। আমাদের জন্য ট্রিটমেন্ট চালু হয়েছে, তবুও আমাদেরকে সুচিকিৎসাটা বা আমাদের তেমন একটা প্রায়োরিটি ওনারা নেই, আমাকে সিরিয়াল দাঁড়া করেছে। আপনার যে জায়গায় ওনারা চাইলে আমার 3টা রিপোর্ট একদিনের ভিতরে করে দিতে পারতো, ওই সিরিয়ালে দাঁড়ায় করতে করতে 3 দিন লেগে গেছে। গদ বাঁধা যে নিয়মটা ছিল ওর মধ্যে আপনাকে এর ভিতরে হয় যদি আপনি টাকা দেন। আপনার এক জায়গায় গেছি ডাক্তার দেখাইতে 5 তলায়, তো এখন আমি প্রায় 100 জনের উপরে সিরিয়াল, তো ওই জায়গায় আমি যাই অতি ফার্স্ট ঘুষ দিলাম 500 টাকা, আমাকে 1 নম্বর সিরিয়ালে নিয়ে দিয়ে দিল। ফয়েজ ভাই, আপনাদের চোখের কারণে আপনাদের রক্তের কারণে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, আবার আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আপনি কতটা হ্যাপি এই দেশ নিয়ে এখন? আমার মনে হয় এখন এই পর্যায়ে মনে হইতাছে আমরা খুব ভুল করছি আন্দোলনের নাইমা। এর কারণ এই দেশ চাই নাই তো আমরা দুর্নীতির জন্য বা মানুষের চাঁদাবাজি বন্ধ করার জন্য, এটার জন্য বা বাক স্বাধীনতার জন্য। এখন কি বাক স্বাধীনতা আছে বা দুর্নীতি বন্ধ হয়েছে? বা আপনি দেখেন আমার একটা সাইট এখন বলতে গেলে পুরাই মানে এটা পুরাই নকল। আমার এই সাইটটা এখনো আমি সুস্থ হই নাই। কোন গভর্নমেন্ট আছে বর্তমান গভর্নমেন্ট আমাদের খবর নিতেছে না, কোনো রাজনৈতিক দল আমাদের খবর নিতেছে। এক পর্যায়ে যখন সবাই জেল থেকে বের হয় এক একজন বক্তব্য দিত, এই ছোট ছোট শিশুদের দ্বারাই আমরা আজকে মুক্ত হয়েছি। কোন রাজনৈতিক দলটা আমাদের চিকিৎসা নিয়ে কথা বলে বা কে আমাদেরকে নিয়ে কথা বলে? একটা প্ল্যাটফর্ম ছিল যাও আমাদেরকে নিয়ে কথা বলতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যেটা ছিল, সেটা এখন এনসিপি হয়ে গেল। এনসিপি হয়ে যাওয়ার পরে ভাইয়েরা তো আমাদেরকে ভুলেই গেছে। এখন দুর্নীতিতে সবাই জড়িত, এনসিপি বলেন বা কোনো দলের নাম বলা তো উচিত না, কিন্তু যেই কোনো দল বলেন সবাই এখন ওই ঘুষ খাইতেছে, চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, ওইটা করতেছে, এটা করতেছে। আমরা কোন পর্যায়ে আসছি কেউ আজ পর্যন্ত খবর নিছে? আমরা কি এই যে 11 মাস যেতেছে আমার ছেলে সন্তান কি খেয়ে আছে বা আমার মেয়ে ওয়াইফ কি খেয়ে আছে না, আমি বাসায় খাইতেছি না খাইতেছি, আমি কি বাইচে আছি না মইরাছি, এমন একটা খোঁজ মতো লোক আছে? খুব তো বলে যে আমরা জুলাই যোদ্ধা, আমাদের দামটা কোথায় বলেন? ওই মিডিয়ার সামনে বলতে পারে আমরা জুলাই যোদ্ধাদের জন্য এটা করতেছি ওইটা করতেছি, আমরা জুলাই যোদ্ধাদের জন্য এটা করতেছি। আজকে কয়দিন ধরে আমার এই 5 মাস যাবত এই জায়গায় ইনফেকশন হইতেছে, কই কোনো ডাক্তার তো এই পর্যন্ত আমাকে বলো না আমার এই জায়গাটা ইনফেকশন কেন হইতেছে। আমার ভাইদের এক একটার পা পুইস পড়তেছে, চোখ ফালা দিতে হইতেছে, কই কোনো মিডিয়া তো যে বললো না যে আজকে ওনাদের কি অবস্থা। মিডিয়া বলবো কেমনে? মিডিয়ার মুখ তো এখনো বন্ধ। কই কোনো সমন্বয়ক যে এত খোঁজখবর নিল না, যেটা ভাইরাল হইতেছে ওইটাই ওনারা খোঁজখবর নিতেছে।
আমি কি খাই আছি না বাইচাছি এর কি ওনারা দেখবে? আমার এই যে আমি ট্রিটমেন্ট পাইতাছি না, আমি একটা ভিডিও করে আমার পুইজ বেরিয়েছে, আমি একটা ভিডিও করে ফেসবুকে স্ট্যাটাস দিছি যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এবার যারা বাহিরে গেছে তারাই অসুস্থ। সাথে সাথে আমাকে কি হসপিটালের ডিরেক্টর ফোন দিল, আরেকজনের মাধ্যমে যে আমাকে ফোন দিতে বলো, মেডিকেল আসতে বলো, ওর ট্রিটমেন্ট দেখি কি করা যায়। গেলাম, যাওয়ার পরে যেই জায়গায় আমার ইমিডিয়েটলি ভর্তি নিতে হবে, আমার এই যাতে পুইজ পড়তেছে, উনি আমাকে দেখা ডাক্তারে আমাকে একটা রিপোর্ট দিল, ওষুধ দিয়ে বাসায় পাঠিয়ে দিল। এখন আমার যদি এই জায়গাটা প্রাথমিক সার্জারিও করে যদি পুইজগুলো বাইর করে ড্রেসিং না করি, তাহলে আমার কি অবস্থাটা হবে? তো দেখেন এই জায়গাটা আমার কি অবস্থা, কেমনে পুইজ বের হইতেছে দেখেন। ডক্টর ইউনূস স্যারের সাথেও তো আমাদের সাক্ষাৎকার হয়েছে, উনি তো বলছে আমাদেরকে ভালো ট্রিটমেন্ট দিবে, ভালো করবে। কই আজকে তো খোঁজ রাখে না। ওই যারা দল করে, যারা করে, যারা পাও চাটতে পারে, তারাই বাহিরে যাইতেছে, তারাই সুচিকিৎসা পাইতেছে, তারাই অনুদান ভালো পাইতেছে। যে বাইরে আমরা বাসায় পয়সা পড়তেছি তাদের তো খোঁজখবর রাখে না। এক পর্যায়ে মনে হইতেছে আন্দোলনে স্বৈরাচার যে ছিল, স্বৈরাচারই ভালো ছিল। স্বৈরাচার মাইরা লাইতো, কাইটা লাইতো, তবুও মানুষ ভালো থাকতো। আমরা জুলাই যোদ্ধা, নিজের কাছে এখন কইতে খারাপ লাগে যে একজন আপনারা আমি বলবো যে আমি জুলাই যোদ্ধা, আপনি যদি আমাকে একটা খারাপ কথা বলেন, সবাই তো আর খারাপ ভালো মিলে এই দুনিয়া। এখন আমার জুলাই যোদ্ধা ভাই আরেকজন অপরাধ করছে, সেই দোষ যদি আমার উপরে আপনি দিয়ে আমার ট্রিটমেন্ট বন্ধ করে দেন, তাহলে আমি কোথায় যাবো বলেন? মানে বিষয়টা এমন হয়েছে, বাংলাদেশে সুচিকিৎসা বা মানে বাংলাদেশের ভিতরে যে সুচিকিৎসা আছে এইটাও আম করে দিতে আছে না, বাইরে তো দূরের কথা। আপনার সুবিচার বা বিচারের সাবজেক্ট তো পরে আসে। বিচার আমার আশা, আমি এই একটা মামলা করছি, 37 জন আসামি একশো অজ্ঞাত। আমার মামলার আসামি আমি নিজের হাতে, ছাত্রলীগের পোলাবেন মানে পরদিহি এলাকার ভিতরে চাঁদাবাজি বা মানুষের ফিটিং টিটিং দেয়, আমি নিজে হাত দিয়ে ধরা দিছি। 1 সপ্তাহ পরে জামিন পেয়ে গেছে। কিভাবে জামিন পেয়েছে কোন? বিচার তো আমাকে দূরের কথা, ট্রিটমেন্টই তো পাইতাছি না। 2 দিন পরে এই ট্রিটমেন্ট করতে করতে আমি বাইচা থাকবো না মইরা থাকবো, আমার ভবিষ্যৎ কি? আমার একটা মেয়ের যে ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎটা কি হবে বলেন? এই ট্রিটমেন্ট করতে করতে এমন তো আছে আমার এই সাইডটা যে অবস্থা হইতাছে, সবাই বলতেছে যে ক্যান্সারের পর্যায়ে চলে দিতে পারে। তা এই সরকার আমাদের জন্য কি করলো? খালি টাকা পয়সা দিলেই সবকিছু হয় না, ট্রিটমেন্টটা তো অন্তত পক্ষে দিতে হইব। আমার নিজের যে পরিমাণ টাকা খরচ গেছে আপনার আপনার মনে করেন এই পর্যন্ত টোটালে, সেই হিসাবে অ্যাভারেজ হিসাব করলে সরকারি ট্রিটমেন্ট না লইয়া আমি যদি প্রাইভেটেও ট্রিটমেন্ট নিতাম, আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতাম বোধ হয়। সরকারি এই যে হসপিটালে ভর্তি নাই, কি করে না পায় একটা ট্যাবলেট দেয়, ড্রপ দিয়ে দিতেছে, খালি চোখে দাও, চোখে মেডিকেলে রেখেই চোখ পচা ফেলতেছে। আপনার ইদারিং যে জাতীয় চক্ষু বিজ্ঞানে কিছু কিছু অপারেশন হয়েছে, বাইরের ডাক্তার এসে করছে, যে ধরেন আমার ভাই বেড়াদারি আর কি একটা আছে আবির, ওরও একটা অপারেশন করছে সিঙ্গাপুরের না অস্ট্রেলিয়ার ডাক্তার আইসা। এই অপারেশন করার পরে আপনার মনে করেন ভালো যেই চোখ ছিল ওই চোখে এখন চশমা ইউজ করতে দিতেছে। যেই চোখ পুরা 6/6 ছিল, যেই পাশে আর কি বাম পাশেরটা, ওইটার ভিতরে এখন চশমা ইউজ করতে দিতেছে। এখন তুরস্কতে গেছে, তুরস্কতে যাওয়ার পরে বলতেছে যে এবারকার যে অপারেশন রয়েছে এটার পরে চোখ পছন্দ হয়ে গেছে, 3 মাস তুমি ফলো আপে থাকবা, এর ভিতরে ওষুধ আর ড্রপ চলবে। যদি এর ভিতরে ঠিক আছে, যদি ভালো মনে হয় আমরা চেষ্টা করবো ভালো করার, এর ভিতরে যদি দেখি যে ভালো হয় তাহলে অপারেশন করবো, না তো তোমার চোখ উঠে ফেলা দিতে হইব। কেন আজকে 11 মাস পরে এসে কেন আমাদের চোখ উঠে ফেলা দিতে হইব? কেন আমাদের হাত পা কাইটা ফেলা দিতে হইব? কাটলে আগেই কাইটা ফেলা দিতেন, আগেই উঠে ফেলা দিতেন, 11 মাস পরে এসে কেন? প্রতিটা হসপিটাল আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন কয়টা ডাক্তার আছে ভালো সার্টিফিকেট ওয়ালা ডাক্তার। সব যারা আছে স্টুডেন্ট করে আম করে দিয়া করাইতেছে, শিখাইতেছে, স্টুডেন্ট শিখাইতেছে, মানে ইন্টার্নি যারা আছে তাদেরকে দিয়ে শিখাইতেছে। আমরা মানে কি আপনাদের উপরে এক্সপেরিমেন্ট করছে। হ্যাঁ, আমাদের দাম দিতেছে, এমন এত পরিমাণ আমাদের খোঁজ খবর নিতেছে যা বলার বাহিরে। আমরা খুব ভালো আছি, সেই কারণে আজকে পুইস পরে। ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? বাঁচি কি না মরি তারই তো কোনো গ্যারান্টি নেই এখনো। তো কিভাবে ভবিষ্যৎ নিয়ে ভাববো? বা আমার মেয়ের কি ভবিষ্যৎ আছে, আমার ওয়াইফ যে আছে, আমার বাবা মাও তো আমাকে নিয়ে কিছু আশা করে। আমার বাবা মার কি হবে? আমি সবার বড়, আমরা 7টা ভাই বোন, সবার বড়ই আমি। আমার প্রতি সবারই তো একটু আশা থাকতেই পারে, তাদের কি হবে সেই চিন্তা করেই তো মাঝে মাঝে এখন আমার মাথায় এত প্রবলেম দেয় এইসব চিন্তা করতে করতে, যে এক পর্যায়ে চিন্তা করি যে আল্লাহ পাক যদি আত্মহত্যা মহাপাপ না দিত, সুইসাইড করতাম। চিকিৎসার অভাবে মানসিক টেনশনে এত পরিমাণ খারাপ লাগে। এই যে এই জায়গায় ইনফেকশন হওয়ার পর থেকে আপনার মনে করেন
এখন আপনার মনে করেন এই চোখের অবস্থা প্রচুর খারাপ হয়ে যেতেছে। এতদিন চোখটা আরো ভালো ছিল, আপনার এই সাইডের মাথা আমি লড়াইতেই পারি না, মাথার ব্যথায় মানে যদি একবার ঘুমাই ঘুমের থেকে উঠতেই পারি না। আপনার আজকেও ডাক্তার দেখাতে যাইতে বলছিল, কালকে রাইতে 2টা বন্ধু যেতে পুইছি বুঝছি টিস্যু দিয়া। 2টার পরে এই যে কি করবো, গামছা টামছা লাগাই না করছে, তবু ওই জায়গায় এমনি গামছা পেছে শুয়ে আসলাম যে পুইস পড়লে গামছার ভিতরে পড়বো, বিছনার ভিতরে আর পড়বো না। তা আমাদের খোঁজটা কে রাখে কোন? জাতীয় চক্ষু বিজ্ঞান অনেকবার বলছি যে স্যার আমার এত খারাপ অবস্থা, আমার সাথে যারা ছিল তারাও বলছে, ডিরেক্টরে রিকোয়েস্ট করছে যে স্যার ফয়েজ ভাইয়ের তো অবস্থা খারাপ, অন্তত পক্ষে আমগো ভিতরে ওনাকে একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, যদি একটু ভালো হয় ট্রিটমেন্ট। ওনার তো যেই অবস্থা, চোখ তো ভালো হইতেই না, এই সাইডটা তো অন্তত পক্ষে যাও লাগানো আছে, আরো প্লেট অনেক লাগানো বাকি আছে, আরো লাগাইতে হইব। তো ওনাকে একটু বাইরে পাঠান। এই পর্যন্ত ডিরেক্টর স্যার অনেককে বাইরে রেফার করছে, এই পর্যন্ত আমার করলো না। এবারকা যেমন আমি স্টেজ দেওয়ার পরে অনেক সমন্বয়কও ফোন দিছে, এটা ফোন দিতেছে, আমি ডাইরেক্ট কথা এতদিন খোঁজ না কেন, এখন আর কি করতে প্রেশারে পরে এইবারকা আমার তালিকায় নাম দিছে। এর ভিতরে আমার এই জায়গায় কি অবস্থায় বলা যায়, এতদিন আমাকে রেফার করে না, আজকে রেফার করছে। দর্শক, ফয়েজদের অনেক প্রশ্নের উত্তর আমার জানা নেই, হয়তোবা আপনারা জানতে পারেন যে উত্তরগুলি কিভাবে এদের সুচিকিৎসা হবে বা আদৌ হবে কিনা। আমরা চাই তাদের সুচিকিৎসা হোক। যারা উপর মহলের আছেন, সরকার কিংবা স্বাস্থ্য খাতের যারা আছেন, তারা আসলেই তাদের উপরে গুরুত্ব দেক এবং সবাই সুস্থ হয়ে উঠুক। যদি কেউ ব্যক্তিগতভাবে ফয়েজ ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিতে চান, তাহলে হ্যাভেন টিভির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে ফয়েজ ভাইয়ের কাছে আপনাকে পৌঁছে দেব। ফয়েজ ভাই, যেই আপনার ক্ষতি হয়ে গেল সেটা অপূরণীয়, এবং আসলে আমরা সহমর্মিতা ছাড়া কিছুই জানাতে পারবো না। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশের কাছে আপনার চাওয়া কি? আমরা তো এক পর্যায়ে নামছিলাম এমন একটা বাংলাদেশ দেখব যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সাধারণ মানুষ ভালোভাবে খায়া পুজা বাঁচতে পারবো, কোনো বাজার সিন্ডিকেট থাকবো না, কোনো সন্ত্রাসী থাকবো না, যে একটা আপডেট বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে কেউ কখনো আশা করতে পারে না যে বাংলাদেশটা এমন হবে, কিন্তু সেটা হয় না। আদৌ কি পাবো কিনা তাও সন্দেহ। সামনে নির্বাচন, যারাই ক্ষমতা আসুক সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে অন্তত পক্ষে আমার 2000 নিহত ভাই, 22,000 ভাইয়ের আহতর মাধ্যমে আপনারা নতুন করে যারাই নির্বাচন করবেন সবাই করতে পারছেন। এক সময় স্বৈরাচারের শাসনে ছিল বাংলাদেশ, কেউ নির্বাচন করতে পারেন নাই, 3 টার্ম চলে গেছে। তো এখন যারাই আসবেন তারা অন্তত পক্ষে বাংলাদেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। অন্তত পক্ষে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষখোরি যাতে কোনো জায়গায় না হয়, এইটা হলেই হবে। আর বেশি আপনাদের কাছে চাওয়া কিছু নাই। আমরা 2000 শহীদের বিনিময়ে নতুন দেশ পেয়েছি। নির্বাচিত সরকার আসবে বাংলাদেশে, সেও যদি আবার নব্য স্বৈরাচার হয়ে ওঠে। এখন 2000 মারা গেছি, 22,000 আহত হয়েছি, পরবর্তীতে নয় 4000 মারা যাবো আর 44,000 আহত হবো। কোনো বাংলাদেশের ভিতরে আর কোনো স্বৈরাচার সরকারকে আমরা থাকতে দেবো না যতদিন এই আহতরা বাইচে আছি। আর অন্য অন্য দল কী করলো সেটা দেখে আমাদের লাভ নাই, কিন্তু আমরা যতদিন বাইচে আছি, যতদিন আল্লাহ পাক বাঁচা রাখবো, বাংলাদেশের মানুষের জন্য লড়ে যাব। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আপনি অসুস্থ অবস্থায়ও আমাদেরকে এই স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আপনাকে দ্রুত শেফা দান করেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে একটু বলুন প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বলতে কি, এখন তো আর বাংলাদেশের মানুষ আগের মতো বোকা নেই, এখন মানুষ অনেক হয়েছে। তো এখন বলতে চাই, যদি আপনারা চাঁদাবাজি বা সন্ত্রাসী বন্ধ করতে চান, আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে এটা জীবনও বন্ধ হবে না। চাঁদাবাজি করতে আসবে 5 জন 10 জন দাঁড়ান একসাথে, দাঁড়ায় ঠিক আছে ধৈর্য আগে হাত পাও ভাঙেন, দেখবেন একজনটা এমন পিটাইতে পিটাইতে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আর আপনারা যদি ওই যে চাঁদা দিয়া বলে যদি যে কি আগে দিতাম স্বৈরাচারের আমলে 200, এখন দেই 500, জীবনও আপনাদের চাঁদাবাজি আর বন্ধ হবে না। আপনারা যখন চাঁদা দেওয়া বন্ধ করে দিবেন তখন আর কেউ নিতে পারবো না।
এটা আমি আপনি মনে করেন যদি প্রশাসনও যায় বন্ধ করতে চায় পারবো না, যদি আমার নিজের থেকে যদি আমি চাঁদা দেওয়া বন্ধ না করি। সবাই আমাদের জন্য একটু মন ভরে দোয়া করবেন, সবার কাছে এইটুকুই আশা চাওয়া। আমার বাচ্চা, ওয়াইফ, আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। দর্শক, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের জুলাই, এই জুলাই যেন কোনো সভা, সেমিনার বা কোনো কবিতার মাধ্যমেই আবদ্ধ না থাকে। জুলাই আমাদের চেতনায় থাকুক, জুলাই হোক নতুন বাংলাদেশের পথ প্রদর্শক। দর্শক, নতুন পর্বে দেখা হবে নতুন কোনো জুলাই যোদ্ধাকে নিয়ে। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। যারা জীবন দিয়ে খুন ঝরিয়ে নতুন স্বপ্ন দেখায়, তাদের পাশে প্রাচীর হয়ে থাকবো আমরা সবাই। জাগ্রত জুলাই আশা জাগায়, স্বৈরাচার আসতে দেবে না আবার এ বাংলায়। জাগ্রত জুলাই আশা জাগায়, ফেসিবাদের ঠাঁই হবে না নতুন এ বাংলায়।